আসসালামু আলাইকুম সবাইকে কেমিস্ট্রি আজকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব বায়োলজি ফার্স্ট পেপার নিয়ে। তো বায়োলজি ফার্স্ট পেপারে একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 9, যার নাম হচ্ছে উদ্ভিদ সারিতত্ত্ব। তো উদ্ভিদ সারিতত্ত্বের মধ্যে মূলত 4টা টপিক নিয়ে আলোচনা করা হয়: খনিজ লবণ পরিশোষণ, প্রচ্ছেদন, সালোক সংশ্লেষণ এবং শোষণ। আমরা পূর্বের একটা ক্লাসে কিন্তু এই অধ্যায়ের আরেকটা টপিক নিয়ে আলোচনা করেছি, যেটা খুব খুব গুরুত্বপূর্ণ, সেটা ছিল হচ্ছে খনিজ লবণ পরিশোষণ। যারা সেই ক্লাসটি মিস করেছেন তারা অবশ্যই ক্লাসটি করবেন। তার কারণ হচ্ছে খনিজ লবণ পরিশোষণের ব্যাপারে আমাদের বইয়ের মধ্যে কিছু কিছু টপিক আছে, সেগুলো নিয়ে, যেমন সক্রিয়ভাবে কিভাবে পরিশোষণটা হয় সেটা সম্পর্কে, নিষ্ক্রিয়ভাবে কিভাবে হয় এগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে ব্যাখ্যা দেওয়া নেই, তবে চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছে। সেই ব্যাপারগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। আপনারা যেটা করবেন, অবশ্যই আগের ক্লাসটা করবেন এবং আজকের ক্লাসে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা থাকবেন তারা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ নোট তৈরি করে টেনিস স্কুল লাইভ গ্রুপে শেয়ার করে দিতে পারবেন। এবং আজকের ক্লাসে আমি যেভাবে যারা খুব সুন্দর করে নোটগুলো করেছে তাদের নামটা অ্যানাউন্সমেন্ট করব আজকের ক্লাসে, পরবর্তী ক্লাসেও কিন্তু যারা আজকের ক্লাসে ব্যাপারগুলোকে নোট করে রাখতে পারবে তাদের নাম অ্যানাউন্সমেন্ট করব। তো আপনারা দেরি না করে আজকের ক্লাসে যেন আমরা সবাই একসাথে করতে পারি, তার জন্য আপনাদের বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দিন এবং ক্লাসটিকে শেয়ার করে দিন। আরেকটা ব্যাপার বলে রাখি, ক্লাসটা কিন্তু একবার শুরু হয়েছিল 2টার দিকে, কিন্তু টেকনিক্যাল প্রবলেমের কারণে ক্লাসটি বন্ধ হয়ে যায় এবং এটা ডিলিট হয়ে যায়। এটার জন্য আমি অসংখ্য দুঃখিত, মানে অনেকটা আলোচনা করে ফেলেছিলাম। তো যাই হোক, আমরা আবার প্রথম থেকে আলোচনা করব। যারা ক্লাসটি মিস করেছে তারা কিন্তু ওই ক্লাসটা আর করতে পারবে না, এই জন্য আমরা প্রথম থেকে আবার আলোচনা করব সবার সুবিধার্থে। তো যারা এর আগে থেকে ক্লাসটিতে ছিলেন তারা অবশ্যই আমি যে টপিকগুলো বুঝিয়েছি তারা তো সেগুলো বুঝেছেন। এখন কিন্তু তাদের জন্য ব্যাপারগুলোকে সুন্দরভাবে নোট করা আরো বেশি ইজি হবে এবং একই জিনিস একই দিনে আপনারা আরো একবার শিখে ফেলতে পারবেন। কোনো সমস্যা নেই, আমরা একসাথে শুরু করি। এখন আপনারা ক্লাসটিকে আবার নতুন করে শেয়ার করে দিন, নতুন করে বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দিন যে ক্লাসটি আমরা আবার এখানে শুরু করে দিয়েছি। আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আমার সাথে ক্লাসটিতে জয়েন করে ফেলেছে, তার মানে এটা বুঝতে পারছি যে আমরা সবাই এই টপিকটা নিয়ে অনেক বেশি প্রবলেমে থাকি, রাইট? সো আমার সাথে রয়েছে তাসনুর বিনতে তারিক, আমার সাথে রয়েছে সাইমুন মাহমুদ, তারপর হচ্ছে আমার সাথে রয়েছে ফয়েজ আহমেদ, আব্দুল কবির, তারপর হচ্ছে আহমদ তারিক। সারিতত্ত্ব মতবাদ বলি, হ্যাঁ অবশ্যই আমি মতবাদগুলো বুঝাবো। তো মতবাদ তো হচ্ছে আসল, প্রশোধনের মধ্যে কিন্তু অনেকগুলো মতবাদ আছে, সেগুলো আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তারপর হচ্ছে নাজবুল শাহ, তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে আতিয়া ইসলাম, আমার সাথে রয়েছে ইসরাত জাহান ঝুমা, তারপর হচ্ছে তানভীর আহমেদ, তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে প্রমোদ কুমার পার্থ। আপনার কাছকে শেয়ার করে দিন, বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দিন। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা যেটা করবেন, আপনারা যে এই ক্লাসটা যারা শেয়ার করবেন তাদের কিন্তু আমি পিডিএফ আকারে দিয়ে দিব। এই পুরো অধ্যায়ের মধ্যে যেই গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে, যে প্রশ্নগুলো বেশি আসে, সেগুলো আমি পিডিএফ আকারে আপনারা যারা ক্লাসটিকে পাবলিকে শেয়ার করবেন, আপনাদের টাইম লাইনে বা বিভিন্ন গ্রুপে শেয়ার করে রাখবেন, তারা কিন্তু পিডিএফটা সহজেই আপনারা পেয়ে যাবেন। আমার সাথে রয়েছে মন্দিরা ব্যানার্জি, সে হচ্ছে মাগুরা থেকে ক্লাসটি করছে। তারপর হচ্ছে আমার সাথে বেনজির আহমেদ রয়েছে, আমার সাথে রয়েছে বিলায়েত হাসান হোসাইন, হাই বলছে, হ্যালো। তারপর এমডি মাসাদি রয়েছে আমার সাথে, তারপর হচ্ছে তাজকিয়া তাবাসুম, আমার সাথে রয়েছে শান্ত ইসলাম, আমার সাথে রয়েছে রিদাউন ইসলাম, তারপর হচ্ছে ইফতেখার হোসেন, আরো অনেকে আমার সাথে জয়েন করেছে। আপনারা ক্লাসটিকে শেয়ার করে দিন, শেয়ার করলে যেটা হবে আপনারা পিডিএফটা পেয়ে যাবেন এবং বন্ধুরাও কিন্তু অনেক উপকৃত হতে পারবে। এই চ্যাপ্টারের উপরে আমরা যে আগের ক্লাসটা করেছি সেখানে আমরা আলোচনা করেছিলাম খনিজ লবণ পরিশোষণ নিয়ে। আজকে আমরা আলোচনা করব এই চ্যাপ্টার 9 এর উদ্ভিদ সারিতত্ত্ব নিয়ে। প্রথমে আমরা আলোচনা করব প্রচ্ছেদন নিয়ে। তো প্রচ্ছেদন কিন্তু আমরা এই এইচএসসি তে কিন্তু নতুন পড়ছি না, আমরা যারা নতুন ফার্স্ট ইয়ারে হচ্ছে ভর্তি হলাম, এইচএসসি পরীক্ষা দিয়েছি, হচ্ছে ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম মাত্র, তারাও কিন্তু প্রচ্ছেদন নামটা শুনেছি, সংজ্ঞাটাও জানি। তারপরও আমি সংজ্ঞাটা সহই শুরু করব যাতে সবার বুঝতে সুবিধা হয়, যাতে করে যাদের নতুন মনে হবে বা অনেকদিন গ্যাপ থাকার কারণে ভুলেও যেতে পারে তাদের এটা বুঝতে সুবিধা হবে। তো আমরা দেরি না করে আমাদের আজকে আলোচনার টপিকটা শুরু করে দেই। প্রথমে আমরা দেখব হচ্ছে প্রচ্ছেদন বলতে আমরা অ্যাকচুয়ালি বুঝিটা কি। প্রচ্ছেদন অ্যাকচুয়ালি কি? আমরা জানি যে এই যে উদ্ভিদ সারিতত্ত্ব, এই চ্যাপ্টারের মধ্যে মূলত উদ্ভিদের শরীরের মধ্যে কি কি প্রক্রিয়া হয় সেগুলো নিয়ে আলোচনা করা হয়। প্রচ্ছেদন হচ্ছে উদ্ভিদের এমনই একটা প্রক্রিয়া যেটা তার শারীরতাত্ত্বিক প্রক্রিয়া। তাহলে আমরা সংজ্ঞার প্রথমেই কি লিখবো, যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় আমরা কি লিখবো, আমরা লিখবো যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় আমরা লিখবো যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায়
উদ্ভিদ আপনারা আমার সাথে লিখে ফেলেন, কারণ আমি মুছে ফেলে তখন কিন্তু আর লিখতে পারবেন না। আমি বলেছি নোট আকারে সেটা শেয়ার, সে ভালো করে নোটটা করতে পারবে। যার নোট সবচেয়ে সুন্দর হবে তার নাম কিন্তু পরবর্তী ক্লাসে অ্যানাউন্সমেন্ট করা হবে বিজয়ী আকারে। সো আমি সংজ্ঞা লিখতে লিখতে আপনারাও লিখে ফেলেন। যে প্রক্রিয়ায় উদ্ভিদ কি করবে, উদ্ভিদ তার দেহের বায়বীয় অঙ্গের মাধ্যমে, কি অঙ্গের মাধ্যমে, উদ্ভিদ তার দেহের বায়বীয় অঙ্গের মাধ্যমে, বায়বীয় অঙ্গের মাধ্যমে অতিরিক্ত পানিকে কি করবে, সে অতিরিক্ত পানি বাষ্পাকারে বাইরে বের করে দিবে, বাইরে বের করে দেয়। তাকে আমরা কি বলি, তাকে প্রস্বেদন বলে। তাহলে এখন তাকে কি বলে, প্রস্বেদন বলে। এখন আমরা এখানে কিন্তু দুটো টপিক খুব ভালোভাবে বুঝতে পারবো না, সেটা হচ্ছে বায়বীয় অঙ্গ এবং অতিরিক্ত পানি কেন বলছে। লক্ষ্য করে এখানে বলছে যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়া, অর্থাৎ একটা উদ্ভিদের শরীরের একটা প্রক্রিয়া, সেই উদ্ভিদ তার দেহের বায়বীয় অঙ্গ। তো বায়বীয় অঙ্গ বলতে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি, বায়বীয় অঙ্গ হচ্ছে, আমরা এখানে লিখে রাখি, তার বায়বীয় অঙ্গ মানে হচ্ছে, বায়বীয় অঙ্গ মানে হচ্ছে কি, আমি এখানে যেটা লিখছি সেটা আপনারা কি করবেন, এখানে বায়বীয় অঙ্গের পাশে ব্র্যাকেট আকারে কি লিখবেন, ব্র্যাকেট আকারে লিখবেন যে পাতা, কমা কাণ্ড, কমা হচ্ছে কি ত্বক, উদ্ভিদের ত্বক। তাহলে একটা উদ্ভিদের শারীরতাত্ত্বিক প্রক্রিয়ার জন্য প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, তার দেহের মধ্যে যে অতিরিক্ত পানিটা রয়েছে সেটা বায়বীয় অঙ্গের মাধ্যমে বের করে দেয়। তো বায়বীয় অঙ্গ কোনগুলো, তার পাতা, কাণ্ড, ত্বক। তো এখন এখানে অতিরিক্ত পানি কেন বলছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। উদ্ভিদ মূলত যতটুকু পানি নিজে শোষণ করে নেয় নিজের জন্য, যতটুকু পানি শোষণ করে তার 1% শুধুমাত্র সে তার দেহের মধ্যে সঞ্চিত অবস্থায় রাখে, এবং এই 1% থেকে কিন্তু সে তার দেহের বিভিন্ন কার্যক্রম চালায়। বাকি যে 90% থাকে, বাকি 90% সে কি তার মধ্যে কি আকারে থাকে, অতিরিক্ত পানি আকারে। তো সে এই 99% পানিটা কি করে দেয়, এই 99% পানিকে সে অতিরিক্ত পানি আকারে, অতিরিক্ত পানি হিসেবে বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে বাইরে বের করে দেয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা উদ্ভিদ যতটুকু পানি শোষণ করে 100% এর মধ্যে মাত্র 1% সে নিজের কাজে লাগায় বা নিজের মধ্যে সঞ্চিত অবস্থায় রাখে, বাকি 99% সে বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে বাইরে বের করে দেয়। তাহলে আমরা প্রস্বেদন সম্পর্কে কি জানলাম যে শারীরতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদ তার দেহের বায়বীয় অঙ্গের মাধ্যমে অতিরিক্ত পানিকে বাইরে বাষ্পাকারে বাইরে বের করে দেয়, তাকে কি বলে, প্রস্বেদন বলে। তো এই প্রস্বেদনের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ আকারে এভাবে আসে যে আমরা এটাকে স্টার মার্ক দিয়ে লিখি এভাবে, যে প্রস্বেদন হার মাপক যন্ত্র। প্রস্বেদন হার মাপক যন্ত্র কেন বলছি, কারণ প্রত্যেকটা উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু একই রকম ভাবে প্রস্বেদন বা একই হারে প্রস্বেদন করার ক্ষমতা নাও থাকতে পারে, তাই না। তো এখন কোন উদ্ভিদের মধ্যে প্রস্বেদন হার বেশি, কোন উদ্ভিদের মধ্যে প্রস্বেদন হার কম, সেটা আমরা যে উদ্ভিদের যে যন্ত্রের মাধ্যমে মাপি সেটা হচ্ছে, তার নাম হচ্ছে গ্যানোপটোমিটার। তার নাম কি, তার নাম হচ্ছে গ্যানোপটোমিটার। এখন এই গ্যানোপটোমিটারের মাধ্যমে কি করে, এই গ্যানোপটোমিটারের মাধ্যমে কোন উদ্ভিদ বেশি প্রস্বেদন করতে পারে, কোন উদ্ভিদ কম প্রস্বেদন করতে পারে, অর্থাৎ কোন উদ্ভিদ বায়বীয় অঙ্গের মাধ্যমে বেশি অতিরিক্ত পানি বাষ্পাকারে বেশি বের করার ক্ষমতা রাখে আর কোন উদ্ভিদ কম ক্ষমতা রাখে, সেটা মূলত এই যন্ত্রের মাধ্যমে বের করা হয়। তো তাহলে আমরা কিন্তু এখান থেকে 3টা টপিক জানতে পারলাম। যে এক নম্বর আমরা জানলাম সেটা হচ্ছে যে সে 1% হচ্ছে তার কাজে লাগায়, 99% সে বাষ্পাকারে বের করে দেয় বায়বীয় অঙ্গের মাধ্যমে, এবং এটাকে বলা হয় প্রস্বেদন। আর এই প্রস্বেদন মাপা হয় গ্যানোপটোমিটারের মাধ্যমে। আচ্ছা, এখন আমরা প্রস্বেদন সম্পর্কে কিন্তু জেনে ফেললাম অনেকটা। তো এখন আপনারা যেটা করবেন, এটা আপনারা খাতায় যদি তুলে নেন তো ভালো, এটাকে আপনারা
3 সেকেন্ডের মধ্যে স্ক্রিনশট তুলে নিন। আমি 3 সেকেন্ড হচ্ছে গুনছি, আপনারা এটা স্ক্রিনশট তুলে নিন খুব তাড়াতাড়ি, এটা স্ক্রিনশট তুলে নিন, তাহলে আমি পরবর্তীতে আলোচনা করব। তো ততক্ষণ আমাকে জানান আপনাদের স্ক্রিনশট ডান কিনা, আর আমাকে কমেন্ট সেকশনে এটাও জানান যে আপনাদের শেয়ার ডান হয়েছে কিনা, আপনারা কি ক্লাসে শেয়ার করেছেন কিনা সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আচ্ছা, আমাদেরকে বলছে বিশ্বই বিন রাজ্জাক বলছে সালাম জানাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। সালাউদ্দিন বলছে সালাম জানাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। তারপর আমার সাথে রয়েছে ইউসুফ শরীফ, আমার সাথে রয়েছে হচ্ছে কি কুমার পার্থ। আমাকে জানান যে আপনাদের স্ক্রিনশট ডান কিনা। আচ্ছা, আমাদের বিশ্বই বিন রাজ্জাক বলছে ডান, লুৎফুন্নাহার ভুঁইয়ান বলছে শেয়ার ডান। ওকে, আপনারা শেয়ার করে দিন, ক্লাসে শেয়ার করে ডান লিখে দিন। আর স্ক্রিনশট তোলা হয়ে গেছে আমি মনে করছি এতক্ষণে। তা আমি পরবর্তী আলোচনার মধ্যে চলে যাচ্ছি। তো এখন আমরা যে বললাম বায়বীয় অঙ্গ কয়টা, বায়বীয় অঙ্গ হচ্ছে তার 3টা। তো এই যে 3টা বায়বীয় অঙ্গ, এই 3টা বায়বীয় অঙ্গ হচ্ছে পাতা, কাণ্ড, ত্বক। এদের মাধ্যমে সে সরাসরি কি করতে পারে না, এই 3টা অঙ্গের মাধ্যমে সে সরাসরি প্রশোধন করে না। তাহলে কিসের মাধ্যমে করে? এই যে তার 3টা বায়বীয় অঙ্গ, তার মধ্যে পাতার মধ্যে যে ছিদ্র থাকে, সেই ছিদ্র বা রন্ধ্রের মাধ্যমে সে প্রশোধন করে, আর সেটাকে বলা হয় পত্ররন্ধ্র। পাতার মাধ্যমে সে সরাসরি প্রশোধন করে না, সে করে হচ্ছে পত্ররন্ধ্রের মাধ্যমে। মানে পাতার মধ্যে যে ছিদ্রগুলো থাকে, একটা পাতা যদি আমরা পর্যবেক্ষণ করি তার উপরে এবং নিচের তলে আমরা কিছু ফোঁটা বা কিছু ছিদ্র দেখতে পাই, এগুলোকে বলা হয় রন্ধ্র। পাতার মধ্যে আছে বলে এগুলোকে বলা হয় পত্ররন্ধ্র। এরপর আমরা বলেছি কি কাণ্ডের মাধ্যমে। তো কাণ্ডের মাধ্যমে কিন্তু সরাসরি প্রশোধন সে করতে পারে না। কাণ্ডের মধ্যে যখন ফাটল ধরে বা ফেটে যায়, তখন সেই ফাঁকা স্থানে কি উৎপন্ন হয়? ফাঁকা স্থানে উৎপন্ন হয় হচ্ছে লেন্টিসেল। কি উৎপন্ন হয়? লেন্টিসেল উৎপন্ন হয়। এই লেন্টিসেলের মাধ্যমে সে প্রশোধনটা তখন করবে। তো আমরা যখন দেখি যে পত্ররন্ধ্রের মাধ্যমে প্রশোধন হয়, তখন আমরা বলি এটাকে পত্ররন্ধ্রীয় প্রশোধন। যখন আমরা দেখি লেন্টিসেলের মাধ্যমে প্রশোধন হচ্ছে, যেটা কিনা তৈরি হয় কাণ্ড ফাটার পরে বা ফাঁকা হওয়ার পরে, সেই লেন্টিসেলের মাধ্যমে প্রশোধন হলে আমরা এটাকে বলি লেন্টিকুলার প্রশোধন। আমরা এটাকে কি বলি? লেন্টিকুলার প্রশোধন। এগুলো হচ্ছে আমাদের প্রাথমিক আলোচনা। তো আমরা প্রথম থেকে আলোচনা করবো যাতে সবাই সমানভাবে একই সাথে সবাই এটা বুঝতে পারে। আচ্ছা, তো পাতা, কাণ্ড এবং তারপর হচ্ছে ত্বক হচ্ছে তার আরেকটা বায়বীয় অঙ্গ। তো এটাকে আমরা বলি হচ্ছে কিউটিকল। কি বলি আমরা এটাকে? কিউটিকল বলি। তো কিউটিকলের মাধ্যমে যদি প্রশোধন হয়, সেটাকে আমরা বলি কিউটিকুলার প্রশোধন। আমরা কি বলি? কিউটিকুলার প্রশোধন। তো এই কিউটিকুলারের মধ্যে আবার একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই যে কিউটিকল, এর মধ্যে কি থাকে? কিউটিন থাকে। এর মধ্যে কি থাকে? এর মধ্যে থাকে হচ্ছে কিউটিন। তো এই কিউটিনটা কি? এই কিউটিনটা হচ্ছে একটা স্নেহ জাতীয় পদার্থ। তাহলে আমরা দেখলাম যে পত্ররন্ধ্র মানে পাতার মধ্যে কিছু ছিদ্র থাকে, তার মাধ্যমে প্রশোধন হয়, অর্থাৎ বায়বীয় অঙ্গের মাধ্যমে। এই বায়বীয় অঙ্গটার মাধ্যমে বাষ্পাকারে অতিরিক্ত পানিটা বের হয়। তো এইটা কি পরিমাণ পানি বের করতে পারে? এর মধ্যে যে 100% প্রশোধন হয়, সেই 100% প্রশোধনের মধ্যে 90 to 95% প্রশোধন করে হচ্ছে পত্ররন্ধ্রের মাধ্যমে। 90 to 95% প্রশোধন করে হচ্ছে পত্ররন্ধ্রের মাধ্যমে। খুবই কম পরিমাণে প্রশোধন হয় কাণ্ডের মাধ্যমে। এবং এই কিউটিকুলার প্রশোধন কিভাবে কত পার্সেন্ট হয়? এটা হয় হচ্ছে 5 to 10% প্রশোধন হয় কিউটিকুলার প্রশোধনের মাধ্যমে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পত্ররন্ধ্র 90 থেকে 95 পর্যন্ত প্রশোধন করে পত্ররন্ধ্রের মাধ্যমে, কাণ্ডের মাধ্যমে খুব কম পরিমাণে, আর ত্বকের মাধ্যমে হয় হচ্ছে 5 to 10%। তাহলে আমরা জানলাম কি প্রশোধন কাকে বলে, তারপর হচ্ছে অতিরিক্ত পানি বলতে কেন বলছে এখানে, কারণ 99% সে হচ্ছে বাইরে বের করে দেয়, এটা হচ্ছে অতিরিক্ত। আর বায়বীয় অঙ্গ সম্পর্কে কি জানলাম? পাতা, কাণ্ড, ত্বক, এবং এদের মধ্যে যে অংশগুলো অ্যাকচুয়ালি প্রশোধনে অংশগ্রহণ করে তাদের সম্পর্কে আমরা একটু জেনে নিলাম। এখন আমরা জানবো যে পত্ররন্ধ্রের মাধ্যমে প্রশোধন কিভাবে হয়। পত্ররন্ধ্রের মাধ্যমে একটা উদ্ভিদ কিভাবে প্রশোধন করে সেটা আমরা জানবো। আমার বলার সাথে সাথে আপনারা অবশ্যই লিখে ফেলবেন, তাহলে আমি মুছে ফেললেও আর হচ্ছে ওইটা বাদ পড়ে যাবে না। আর সাথে সাথে লেখার সাথে সাথে স্ক্রিনশটও তুলে ফেলবেন। আচ্ছা,
এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পত্ররন্ধ্রের প্রশোধন কিভাবে হয়। তো পত্ররন্ধ্রের প্রশোধন জানার আগে আমরা একটু ভালো করে জানি যে পত্ররন্ধ্রটা অ্যাকচুয়ালি কি। পত্ররন্ধ্রটা অ্যাকচুয়ালি কি? তো পত্ররন্ধ্র হচ্ছে পাতার, একটা পাতা যদি আমি আঁকি, তো এই পাতার উপর এবং নিচে, এই পাতার উপরে এবং নিচে বহির্ত্বকে মানে বাইরের ত্বকে, তাহলে আমরা কি লিখবো? তাহলে আমরা লিখবো যে পাতার উপর ও নিচে বহির্ত্বকে আমরা কিছু কিছু বইয়ে বহির্ত্বকের জায়গায় কি লেখা থাকতে দেখি? আমরা দেখি এপিডার্মিস লেখা থাকতে পারে। তো এপিডার্মিস মানে হচ্ছে বহির্ত্বক, এপি মানে হচ্ছে বাহির আর এন্ডো মানে হচ্ছে ভেতর। সো এপিডার্মিস অনেক সময় লেখা থাকতে পারে, আমাদের বুঝে নিতে হবে সেটা মানে হচ্ছে বহির্ত্বক, বাইরের যে ত্বকটা সেই ত্বকে বিশেষ ভাবে পরিবেষ্টিত আকারে থাকে। কি দিয়ে? রক্ষী কোষ দিয়ে, বিশেষভাবে রক্ষী কোষ বলতে আমরা কি বুঝি? রক্ষী দ্বারা এটা বোঝা যায় যে সে রক্ষণাবেক্ষণ করে এমন একটা কোষ। তো রক্ষণাবেক্ষণ করে এমন একটা কোষ দিয়ে পরিবেষ্টিত অবস্থায় পরিবেষ্টিত ছিদ্রকে আমরা কি বলি? পরিবেষ্টিত ছিদ্রকে আমরা বলি হচ্ছে পত্ররন্ধ্র। আচ্ছা, তাহলে পত্ররন্ধ্র কি জিনিস? পত্ররন্ধ্র হচ্ছে পাতার উপরে এবং নিচে বহির্ত্বকে বিশেষভাবে রক্ষী কোষ দিয়ে পরিবেষ্টিত ছিদ্রকে আমরা বলি পত্ররন্ধ্র। তো পাতার মধ্যে, সহজ কথায় পাতার মধ্যে উপরে আর নিচে বাইরে যে ছিদ্রগুলো আমরা দেখি সেই ছিদ্রগুলোকে আমরা বলি পত্ররন্ধ্র, যেগুলো কিনা রক্ষী কোষ দিয়ে পরিবেষ্টিত অবস্থায় থাকে, কারণ সেটা রক্ষণাবেক্ষণ করে। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই যে পত্ররন্ধ্রটা, এই পত্ররন্ধ্রটা অ্যাকচুয়ালি কাজ কি? এই পত্ররন্ধ্রটার কাজ সম্পর্কে আমরা একটু জানি। যে পত্ররন্ধ্রের মূলত কাজ হচ্ছে তিনটা। পত্ররন্ধ্রের মূল কাজ হচ্ছে কয়টা? তিনটা কাজ তার মধ্যে আমরা লক্ষ্য করি। তো এক নম্বরে সে যে কাজটা করে, যেহেতু পত্ররন্ধ্রের মাধ্যমে প্রস্বেদন হয়, তার মানে আমরা এটা বুঝতে পারি যে পত্ররন্ধ্রের মাধ্যমে কি করে, তার প্রধান কাজ কি? প্রধান কাজ হলো প্রস্বেদন। তাহলে এই পত্ররন্ধ্রের প্রধান কাজ কি? প্রস্বেদন। আর এরপরে আমরা যেটা দেখি যে তার আরেকটা কাজ হচ্ছে যখন কি করে সালোক সংশ্লেষণ ও শ্বসন হবে। যখন কি হবে? যখন সালোক সংশ্লেষণ এবং শ্বসন হয়, তখন অ্যাকচুয়ালি তখন উদ্ভিদের বায়বীয় অঙ্গ ও বায়ুমণ্ডলে গ্যাসীয় বিনিময় ঘটে। এখন এই লাইনটা মানে আমরা নাও বুঝতে পারি। তো গ্যাসীয় বিনিময় ঘটে কেন বলছে? আমরা লক্ষ্য করি যখন সালোক সংশ্লেষণ হবে বা শোষণ হবে, তখন অ্যাকচুয়ালি উদ্ভিদ কি করবে? কার্বন ডাই অক্সাইড সে কি করবে? গ্রহণ করবে, অক্সিজেনটাকে বায়ুমণ্ডলে ছেড়ে দিবে। তাহলে সে কার্বন ডাই অক্সাইড বা অক্সিজেন কার্বন ডাই গ্রহণ করা আর অক্সিজেনকে বের করে দেওয়া দুটোই হচ্ছে কিসের মাধ্যমে? তার বায়ুমণ্ডলীয় অঙ্গের মাধ্যমে। তাহলে সে বায়ুমণ্ডলীয় অঙ্গ দিয়ে কার্বন ডাই অক্সাইডকে বাইরে থেকে ভেতরে নিচ্ছে, মানে বায়ুমণ্ডল থেকে ভেতরে নিয়ে আসছে কার্বন ডাই অক্সাইডকে, আর অক্সিজেনকে বায়ুমণ্ডলীয় অঙ্গের মাধ্যমে ভেতর থেকে বায়ুমণ্ডলে নির্গত করে দিচ্ছে। তার মানে কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইডের জায়গায় অক্সিজেন আসছে, অক্সিজেনের জায়গায় কার্বন ডাই অক্সাইড যাচ্ছে। এটাকে আমরা কি বলছি? গ্যাসীয় বিনিময় ঘটে। তার মানে এই 2 নাম্বার কাজের মধ্যে মেইন পয়েন্টটা হচ্ছে গ্যাসীয় বিনিময় হওয়া। এরপর যে 3 নাম্বার যে কাজটা করে, 3 নাম্বার কাজটা হচ্ছে কি? 3 নাম্বার কাজটা হচ্ছে যে সে কি করে? সালোক সংশ্লেষণ করে। তার 2 নাম্বার কাজ হচ্ছে কি? গ্যাসীয় বিনিময় করা, আর 3 নাম্বার কাজ হচ্ছে সালোক সংশ্লেষণের মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তাহলে 3 নাম্বার পয়েন্টে আমরা লিখবো সালোক সংশ্লেষণ করতে পারে। তাহলে তার 3টা কাজ রয়েছে। প্রধান কাজ প্রস্বেদন, 2 নম্বরে সে গ্যাসীয় বিনিময় করে, মানে বায়বীয় অঙ্গের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডকে ভেতরে ঢুকায় এবং অক্সিজেনকে বায়ুমণ্ডলে নির্গত করে দেয়।
আর সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে, তাই আমরা বলবো সালোক সংশ্লেষণ করে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই পত্ররন্ধ্রের একটা গঠন আমাদের জানতে হবে, পত্ররন্ধ্র দেখতে কেমন। তো এটা আমরা হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আমরা বুঝতে পারবো পত্ররন্ধ্র দেখতে কেমন। আমি গঠনটা ব্যাখ্যা করার পরই কমেন্ট সেকশনে আসবো, ততক্ষণে আমাদেরকে আপনারা জানাতে থাকেন যে আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে কিনা, এবং আপনারা বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দিন, শেয়ার করে দিন, যাতে প্রশ্নজনের একদম বেসিক আলোচনা যেখান থেকে শুরু হবে সেখান থেকে সবাই সেটা বুঝতে পারে। আচ্ছা, তো এখন আমরা আলোচনা করবো হচ্ছে পত্ররন্ধ্রের যে গঠনটা রয়েছে। আমি একটু পরে কমেন্ট সেকশনটা দেখছি, আগে আমরা গঠনটা সম্পর্কে জানার চেষ্টা করি। গঠন, পত্ররন্ধ্রের যে গঠনটা সেটা অ্যাকচুয়ালি কেমন। রন্ধ্র মানে হচ্ছে একটা ছিদ্র, তাই না? রন্ধ্র মানে হচ্ছে একটা ছিদ্র। তো এটা মনে করলাম আমাদের সেই পত্ররন্ধ্র বা আমাদের সেই ছিদ্রটা। ওকে, তো আমরা বলেছি কি এই ছিদ্রটা রক্ষী কোষ দিয়ে পরিবেষ্টিত থাকবে, তার মানে এটার বাইরে কি থাকবে, এটার বাইরে থাকবে হচ্ছে এরকম দুটা রক্ষী কোষ থাকবে। এরকম দুটো কি থাকবে, এরকম দুটা রক্ষী কোষ থাকবে, এদেরকে আমরা কি বলি, রক্ষী কোষ বা গাইডেড সেল। তো এখন এই গাইডেড সেলগুলো কি করে রাখে, বা এই রক্ষী কোষগুলো এই পত্ররন্ধ্রকে ঘিরে রাখে। এছাড়াও এর মধ্যে আর কি থাকে, এছাড়াও এই রক্ষী কোষের বাইরে আবার কি থাকে, সহকারী কোষ থাকে। আবার এরকম কোষ থাকে, এগুলোকে বলা হয় সহকারী কোষ। এগুলোকে কি কোষ বলা হয়, সহকারী কোষ। এরপর মানে এই যে সহকারী কোষগুলো, এগুলো অ্যাকচুয়ালি এরকম ভাবে রক্ষী কোষের বাইরে অবস্থান করবে, রক্ষী কোষের বাইরে এভাবে অবস্থান করে। দেখি যে অ্যাকচুয়ালি কোনটা কি। এটা হচ্ছে আমাদের পত্ররন্ধ্র, যার মাধ্যমে প্রস্বেদন হবে। এটা হচ্ছে পত্ররন্ধ্র, যার মাধ্যমে প্রস্বেদনটা হবে। তো এই যে পত্ররন্ধ্রটা, এই পত্ররন্ধ্রে বাইরে এখানে যে প্রাচীরটা আছে, এই প্রাচীরটা একটু কি হবে, পুরু টাইপের হবে। এই প্রাচীরটা কেমন হবে, পুরু হবে। এটা হবে হচ্ছে একটু পুরু। তাহলে আমরা এখানে লিখি যে পত্ররন্ধ্রের বাইরের প্রাচীরটা কেমন হবে, পুরু হবে। এরপর কোষগুলো কি করতে পারে, সূর্যালোকের উপস্থিতিতে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। আরেকটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে এই যে নিউক্লিয়াস গুলো, এগুলো হচ্ছে কি সুগঠিত নিউক্লিয়াস, এগুলো হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হলো রক্ষী কোষের বাইরে যে অঞ্চলটুকু, এই বাইরের অঞ্চলটুকু মূলত পত্ররন্ধ্রের বাইরের এই প্রাচীরটার তুলনায় অনেকটা কি হয়, পাতলা হয়। আর পত্ররন্ধ্রের বাইরের এই প্রাচীরটা হয় অনেকটা কি, পুরু হয়, অনেকটা পুরু হয়। তাহলে আমরা কি জানলাম, রক্ষী কোষের এই অঞ্চলটুকু মানে রক্ষী কোষের পাতলা এই অঞ্চলটুকু হয় হচ্ছে, এই অঞ্চলটুকু হয় হচ্ছে কি পাতলা। এখন আমরা কিন্তু জেনে গেলাম পত্ররন্ধ্রের গঠনটা সম্পর্কে, যে পত্ররন্ধ্রের গঠনের মধ্যে কি কি থাকে। এখানে এগুলো হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট, এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর এখানে লাল যে অংশটুকু, এটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়াস, এটাকে আমরা কি বলি, নিউক্লিয়াস। আচ্ছা, তো তাহলে আমরা কিন্তু পত্ররন্ধ্রের গঠনটা দেখে ফেললাম। এবার আমি একটু দেখি কমেন্ট সেকশনে সবাই ক্লাসটা বুঝতে পারছে কিনা। সবাই ক্লাসটা বুঝতে পারছে কিনা আমি একটু সেটা দেখি। আচ্ছা, আপনারা জানতে থাকুন। আচ্ছা, এখন আজান দিচ্ছে, আজানের জন্য আমি একটু অপেক্ষা করি। ততক্ষণে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান যে আপনারা ক্লাসটা বুঝতে পারছেন কিনা।
আচ্ছা, এটা মনে হয় একটু আনক্লিয়ার দেখাচ্ছে, এটা ব্লার দেখাচ্ছে তাই না? আচ্ছা, এটা নেটওয়ার্কের প্রবলেমের জন্য হচ্ছে। আচ্ছা, আমরা একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে এটা হচ্ছে ঝাপসা দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি একটু দেখছি যে এটা হচ্ছে ঝাপসা কেন হচ্ছে, এটা একটু আমরা একটু ওয়েট করি ক্লাসে। এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমি একটু কমেন্ট সেকশনে জানান তো। এটা অ্যাকচুয়ালি নেটওয়ার্কের প্রবলেমের কারণে এটা হচ্ছে। আচ্ছা, আমি ঝাপসা দেখা যাচ্ছে, এটা তো ক্লিয়ার হচ্ছে না, নেটওয়ার্কের প্রবলেমের কারণে এটা হচ্ছে, তো সো ক্যামেরার কারণে এটা হচ্ছে না। আচ্ছা, নেটওয়ার্কে যেহেতু প্রবলেম, তো ক্লাসটা আমরা আবার শুরু করছি, একটু পরে আমরা আবার শুরু করছি, তাহলে নেটওয়ার্কে আর প্রবলেম হবে না। সেকেন্ড পার্টটা আমরা একটু পরে শুরু করছি। তো নেট প্রবলেমের কারণে আমাদেরকে আবার স্টার্ট করতে হচ্ছে। আমাকে একটু কমেন্ট সেকশনে আপনারা জানান যে এখন সবটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, এখন সবটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে সেটা একটু জানান।
ক্লাসটা কি এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? আপনারা আবার ক্লাসটিকে শেয়ার করে দিন, তাহলে আবার আমরা সবাই একসাথে জয়েন করতে পারবো। আবার ক্লাসটিকে শেয়ার করে দিন। ক্লাসটিকে আবার শেয়ার করে দিন, মেনশন করে দিন বন্ধুদেরকে, যাতে আমরা সবাই আবার জয়েন করতে পারি ক্লাসটিতে। তো আমরা যেহেতু আজকে যেহেতু নেট প্রবলেম হচ্ছে, তো আমরা আজকে শুধুমাত্র প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করে শেষ করে দিব, কারণ যেহেতু আজান দিয়ে দিয়েছে, আমরা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করে পরবর্তী ক্লাসে আমরা সালো সংখ্যা নিয়ে আলোচনা করব। এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্টে জানান। আচ্ছা, হাবিব আদনান ভাইয়া বলছে দেখা যাচ্ছে। আজওয়াদ খান সালাম জানাচ্ছে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যাই হোক, তো আমাদের নেট প্রবলেমের কারণে ক্লাসটা অফ হয়ে গেছে, তো এখন আবার আলহামদুলিল্লাহ ক্লাসটা ক্লিয়ার দেখা যাচ্ছে। তো এখন আমরা আবার ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আপনারা বন্ধুদেরকে মেনশন করে আবার জানিয়ে দিন, যাতে আমি শুরু করতে পারি। আমি শুরু করে দিব এখনই। আপনারা বন্ধুদেরকে আবার ক্লাসটি মেনশন করে জানিয়ে দিন, এবং যারা যারা এতক্ষণ ক্লাসটি করছিল এবং শেয়ার করে দিন, ক্লাসটা আবার শেয়ার করে দিন। ক্লাসটাকে আবার শেয়ার করে দিন, তাহলে আমি ক্লাসে শুরু করতে পারবো। আচ্ছা, তো আমি শুরু করে দেই। অনেকেই জয়েন করে ফেলেছে, আপনারা ক্লাসটিকে শেয়ার করে দিন, এবং যারা এতক্ষণ ধরে ক্লাসটি করছিল তাদেরকে মেনশন করে জানিয়ে দিন। তো আমরা আলোচনা করছিলাম পত্ররন্ধ্রের গঠন সম্পর্কে। তো পত্ররন্ধ্রের গঠনের মধ্যে আমরা দেখতে পেলাম ক্লোরোপ্লাস্ট ছিল, তাদের মধ্যে পত্ররন্ধ্রটা প্রাচীরটা ছিল পুরো, এবং তার তুলনায় এই রক্ষী কোষের প্রাচীরটা ছিল পাতলা। তো যাই হোক, আমরা পত্ররন্ধ্রের গঠনের পর যেটা দেখবো সেটা হচ্ছে এই যে পত্ররন্ধ্রটা খোলা বা বন্ধ হওয়া, এটা একটা কৌশল আছে। যখন পত্ররন্ধ্র অ্যাকচুয়ালি খুলবে তখনই কিন্তু পত্ররন্ধ্রের মাধ্যমে প্রস্ফুটনটা হবে, এবং পত্ররন্ধ্র যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আর প্রস্ফুটন হবে না। তো আমি চিন্তা করে দেখি পত্ররন্ধ্র অ্যাকচুয়ালি কখন খুলবে? যখন সূর্যের আলো থাকবে বা যখন সূর্যালোক থাকবে তখন কিন্তু পত্ররন্ধ্রটা খুলবে। কেন সেটা আমরা একটু পরে জানবো। তো আপাতত আমরা এখানে একটা নোট আকারে লিখে রাখি যে পত্ররন্ধ্র খোলা থাকে কতক্ষণ, সময়কালটা আমরা এখানে একটু লিখে রাখি যে 10টা থেকে 11টা, 10টা থেকে 11টা পর্যন্ত, সকাল 10টা থেকে 11টা পর্যন্ত, সকাল 10টা থেকে 11টা পত্ররন্ধ্র খোলা থাকে, এবং তখন অ্যাকচুয়ালি পত্ররন্ধ্রের মাধ্যমে প্রস্ফুটনটা হবে। এবং বিকাল 2টা থেকে 3টা, বিকাল 2টা থেকে 3টার মধ্যেও কিন্তু পত্ররন্ধ্র খোলা থাকে, এবং তখনও কিন্তু প্রস্ফুটনটা হয়। তাহলে এটা আমরা নোট আকারে লিখে রাখি গঠনের পরপরই, যে পত্ররন্ধ্র খোলা থাকে কোন কোন সময় বা কখন পত্ররন্ধ্রের মাধ্যমে প্রস্ফুটন হয়, সকাল 10টা থেকে 11টার মধ্যে এবং বিকাল 2টা থেকে 3টার মধ্যে। এরপর আমরা দেখবো পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়ার কৌশলটা। পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়ার কৌশল, বন্ধ হওয়ার কৌশল। পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়ার কৌশলটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। তো পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়ার ব্যাপারটা হচ্ছে কেমন, যে পত্ররন্ধ্র অ্যাকচুয়ালি খুলবে কখন, পত্ররন্ধ্র অ্যাকচুয়ালি খুলবে কখন, যদি খুলে যায় তাহলে কি ঘটবে? যদি খুলে যায় তাহলে যখন অ্যাকচুয়ালি পত্ররন্ধ্রটা খুলবে তখন অ্যাকচুয়ালি রক্ষী কোষগুলো স্ফীত হবে। রক্ষী কোষ স্ফীত হওয়া এবং শিথিল হওয়া এই দুটোর উপর নির্ভর করে অ্যাকচুয়ালি পত্ররন্ধ্রটা খুলে। তো আমরা লিখি এখানে যে 1 নম্বরের ব্যাপারটা হচ্ছে যে পত্ররন্ধ্র খোলা, এখানে আমরা লিখি পত্ররন্ধ্র খোলা। 2 নম্বরে আমরা লিখি পত্ররন্ধ্র বন্ধ, পত্ররন্ধ্র বন্ধ। কখন পত্ররন্ধ্র খুলবে? যখন রক্ষী কোষগুলো স্ফীত হবে, যখন রক্ষী কোষগুলো স্ফীত হবে, রক্ষী কোষ যখন স্ফীত হবে। তো রক্ষী কোষ কোনগুলো? এগুলো হচ্ছে রক্ষী কোষ। যখন এই রক্ষী কোষগুলো স্ফীত হবে তখন অ্যাকচুয়ালি পত্ররন্ধ্র খুলবে। তো স্ফীত হলে পত্ররন্ধ্র খুলে গেলে তখন প্রস্ফুটন হবে। আবার পত্ররন্ধ্র বন্ধ হবে কখন? পত্ররন্ধ্র বন্ধ হবে যখন রক্ষী কোষটা স্ফীত হওয়া মানে কি? ফুলে যাওয়া। স্ফীত হওয়া মানে ফুলে যাওয়া। আর রক্ষী কোষটা যখন শিথিল হবে অর্থাৎ চুপসে যাবে, শিথিল হবে অর্থাৎ চুপসে যাবে,
তখন অ্যাকচুয়ালি পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে, তখন পত্ররন্ধ্রের মাধ্যমে প্রস্বেদনও হতে পারবে না। তাহলে এখন আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে কখন অ্যাকচুয়ালি রক্ষীকোষটা ফুলবে বা স্ফীত হবে, আবার প্রশ্ন হতে পারে কখন অ্যাকচুয়ালি রক্ষীকোষটা শিথিল হবে বা হচ্ছে চুপসে যাবে, এটা আমাদের প্রশ্ন আসতে পারে মনে। তো এখন আমরা জানবো যে কখন স্ফীত হয় কখন শিথিল হয়। এটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে বহি অভিস্রবণ এবং অন্ত অভিস্রবণ সম্পর্কে। তো আমি অ্যাকচুয়ালি এতটুকু অংশ মুছে দিচ্ছি, এটা আপনারা লিখে নিন। তো আমি ততক্ষণ এখানে একটু লিখি, এই অংশটুকু আমি এখনই মুছে ফেলবো, আপনারা এতটুকু অংশ লিখে নিন বা স্ক্রিনশট তুলে নিন। তো কখন অ্যাকচুয়ালি রক্ষীকোষটা স্ফীত হবে, তো আগে এটা সম্পর্কে জানতে হলে আমাদের জানতে হবে বহি অভিস্রবণ সম্পর্কে। তো বহি অভিস্রবণ মানে হচ্ছে রক্ষীকোষ থেকে পানিটা সহকারী কোষের বাইরে বের হয়ে আসা। রক্ষীকোষ থেকে পানিটা সহকারী বের হয়ে আসাটাকে বলা হয় বহি অভিস্রবণ। তাহলে বহি অভিস্রবণ হয় হচ্ছে রক্ষীকোষ থেকে কোথায়, রক্ষীকোষ থেকে সহকারী কোষে। আবার অন্ত অভিস্রবণটা হয় কিভাবে, অন্ত অভিস্রবণ কিভাবে হয়, এটা হয় হচ্ছে মূলত সহকারী কোষ থেকে, অর্থাৎ এখান থেকে এটা ভেতরের দিকে প্রবেশ করবে, অর্থাৎ বাইরে থেকে ভেতরে প্রবেশ করলে আমরা সেটাকে বলি অন্ত অভিস্রবণ, আর ভেতর থেকে বাইরে বের হয়ে আসলে সেটাকে আমরা বলি বহি অভিস্রবণ। তাহলে এখন সহকারী থেকে যদি সহকারী কোষ থেকে কোথায় যাবে, সহকারী কোষ থেকে রক্ষীকোষে যাবে, কোথায় যাবে, পানি সহকারী কোষ থেকে রক্ষীকোষে যাবে। তাহলে চিন্তা করে দেখি, যখন রক্ষীকোষ থেকে সহকারী কোষে পানিটা বাইরে বের হয়ে আসে তখন অ্যাকচুয়ালি এটা চুপসে যাওয়ার কথা। তা আমরা কি জেনেছি যে চুপসে গেলে কিন্তু পত্ররন্ধ্রটা বন্ধ হয়ে যায়, তখন আর পত্ররন্ধ্রের মাধ্যমে প্রস্বেদন হয় না। তাহলে আমরা যে একটু আগে বললাম যে শিথিল হয়ে যাবে বা চুপসে যাবে, তাহলে আমরা জানতে পারছি যে কিভাবে শিথিল হয় বা কখন শিথিল হয় বা চুপসে যায়, যখন বহি অভিস্রবণ হয়, যখন রক্ষীকোষের মধ্যে যে পানি থাকে সেই পানিটা সহকারী কোষে বাইরে বের হয়ে চলে আসে, তখন এটা চুপসে যায় বা শিথিল হয়ে যায়, এবং তখনই কিন্তু পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় এবং তার মাধ্যমে আর প্রস্বেদন সম্ভব হয় না। আবার যখন অন্ত অভিস্রবণের কথা বললাম যে সহকারী কোষ থেকে রক্ষীকোষ, অর্থাৎ এখান থেকে রক্ষীকোষে প্রবেশ করবে, তো রক্ষীকোষে প্রবেশ করলে এটা ফুলে যাবে, ফুলে গেলে অ্যাকচুয়ালি এখানে কি হয়, এই যে পত্ররন্ধ্রের এই যে প্রাচীরটা এটা কি হয়, পুরু না, তো এটার মধ্যে কি থাকে, এটার মধ্যে থাকে হচ্ছে মাইক্রোফাইব্রিল। তো আমরা একটু লিখে নেই এখানে মাইক্রোফাইব্রিল মানে কি, এটা কিন্তু বইয়ের মধ্যে নেই, আপনারা নোটের সাইডে এটা লিখে রাখেন যে মাইক্রোফাইব্রিল মানে কি। মাইক্রোফাইব্রিল মানে হচ্ছে মূলত 21টি সেলুলোজ। কয়টি? 21টি সেলুলোজ। তো সেলুলোজটা কি আমি একটু বলে নেই, উদ্ভিদের মানে একটা উন্নত উদ্ভিদের, উন্নত কেন বলছি কারণ আমরা দেখেছি রক্ষীকোষের মধ্যে একটা কি থাকে, একটা সজীব নিউক্লিয়াস থাকে, একটা সুনিয়ন্ত্রিত নিউক্লিয়াস থাকে। তো এই সুনিয়ন্ত্রিত নিউক্লিয়াস দেখে আমরা বুঝতে পারছি এটা উন্নত উদ্ভিদের কথা বলা হচ্ছে, রাইট? তো একটা উন্নত উদ্ভিদের কোষ প্রাচীরে যে সেলুলোজ থাকে সেই সেলুলোজ গুলো 21টি সেলুলোজ মিলে একটা কি তৈরি করে, একটি মাইসেলি গঠন করে, মাইসেলি গঠিত। তো এরকম 21টা সেলুলোজ নিয়ে যে মাইসেলি গুলো গঠিত হয়, সেরকম এই মাইসেলি গুলো আবার 20টা মিলে, এরকম মাইসেলি গুলো 20টা, তাহলে 20টি মাইসেলি মিলিত হয়ে আবার কি তৈরি করে, মিলিত হয়ে তৈরি করে মাইক্রোফাইব্রিল। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পেলাম, মাইক্রোফাইব্রিলটা কি, 21টা সেলুলোজ মিলে একটা মাইসেলি গঠন হয়, তো 20টা মাইসেলি মিলে একটা মাইক্রোফাইব্রিল গঠিত হয়। এখন মাইক্রোফাইব্রিল সম্পর্কে কেন বললাম, কারণ এই যে আমরা দেখতে পাচ্ছি যে পত্ররন্ধ্রের যে পুরো প্রাচীরটা, এর মধ্যে মাইক্রোফাইব্রিল গুলো আড়াআড়ি ভাবে অবস্থান করছে, এভাবে একটা একটার সাথে এভাবে অবস্থান করছে, রাইট? তো এই কারণে অ্যাকচুয়ালি কি হয়, এই পুরো অংশটা উল্টো দিকে বেঁকে যায়, উল্টো দিকে বেঁকে গেলে তখন এটা ফাঁক হয়ে যায়, পত্ররন্ধ্র ফাঁক হয়ে যাবে। কখন ফাঁক হচ্ছে, যখন আমরা দেখতে পাচ্ছি সহকারী কোষ থেকে রক্ষীকোষে পানিটা প্রবেশ করছে, অর্থাৎ অন্ত অভিস্রবণ হচ্ছে, তখন কিন্তু এটা কি হয়ে যাচ্ছে, পত্ররন্ধ্রটা ফাঁক হয়ে যাচ্ছে, অর্থাৎ খুলে যাচ্ছে।
দ্যাট মিনস তখন অ্যাকচুয়ালি প্রশোধনটা হবে। এখন আমরা বুঝতে পারলাম যে বহিঃবিশ্রবণ হলে কি হয়, বহিঃবিশ্রবণ হলে হচ্ছে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, আর অন্তঃবিশ্রবণ হলে পত্ররন্ধ্রটা খুলে যায়, তখন অ্যাকচুয়ালি প্রশোধন হবে, আর এই ক্ষেত্রে প্রশোধন তখন বন্ধ হয়ে যাবে পত্ররন্ধ্রের মাধ্যমে। তাহলে এটা আপনারা একটু স্ক্রিনশট তুলে নিন, আমি ততক্ষণ এটা মুছে ফেলছি, আপনারা একটা স্ক্রিনশট তুলে নিন, আমি এটা মুছে ফেলি। আচ্ছা, আশা করছি যে আপনাদের স্ক্রিনশট তোলা ডান। তা আপনারা স্ক্রিনশট তোলা ডান কিনা এবং নতুন করে যে ক্লাসটি শুরু করলাম সেটা আপনারা সবাই শেয়ার করেছেন কিনা, শেয়ার করলে আপনারা শেয়ার ডান লিখে ফেলুন, তাহলে আমি বুঝতে পারবো যে প্রত্যেকে এখন ক্লাসটিতে আবার জয়েন করতে পারবে। শেয়ার করলে কি হবে, যে বন্ধুরা কিন্তু ক্লাসটিতে এতক্ষণ করছিল নেট প্রবলেমের কারণে হচ্ছে ক্লাসটাতে আবার হচ্ছে জয়েন করতে পারছে না, তারা ক্লাসটিতে জয়েন করতে পারবে নতুন করে। এখন আমরা বহিঃঅভিশ্রবণ কখন হবে, এখন আমরা যে বললাম যে এখানে বাইরে থেকে ভেতরে প্রবেশ করবে এটা অন্তঃঅভিশ্রবণ, ভেতর থেকে বাইরে বের হবে এটা বহিঃঅভিশ্রবণ। আমাদের কি কখনো প্রশ্ন আসে না যে কখন অ্যাকচুয়ালি অন্তঃঅভিশ্রবণ হবে, কখন অ্যাকচুয়ালি বহিঃঅভিশ্রবণ হবে? সেটা আমরা একটু দেখি যে কখন অ্যাকচুয়ালি অন্তঃঅভিশ্রবণ, কখন অ্যাকচুয়ালি বহিঃঅভিশ্রবণটা হয়। তো সেটা জানার জন্য আমাদেরকে বিজ্ঞানী লয়েরি একটা মতবাদ দিয়েছিলেন। বিজ্ঞানী লয়েরি কি মতবাদ দিয়েছিলেন? বিজ্ঞানী লয়েরির মতবাদটা অ্যাকচুয়ালি স্টার্চ সুগার মতবাদ নামে পরিচিত। কি মতবাদ নামে পরিচিত? সেটা অ্যাকচুয়ালি স্টার্চ সুগার মতবাদ নামে পরিচিত। আমি একটু কমেন্ট সেকশনে দেখি। আচ্ছা, আমরা আধা ঘন্টা ক্লাসটি কন্টিনিউ করবো, প্রশ্নটা শেষ করবো। জাস্ট আপনারা ক্লাসটিকে শেয়ার করে দিন যাতে যারা ক্লাসটিতে এতক্ষণ ছিল তারা নতুন করে আবার জয়েন করতে পারে। তো এখন আমরা আলোচনা করবো হচ্ছে বিজ্ঞানী লয়েরির যে মতবাদটা, সেটা হচ্ছে স্টার্চ সুগার মতবাদ। তো আমরা যখন দেখবো যে এই স্টার্চ মানে হচ্ছে কি, স্টার্চ মানে হচ্ছে শ্বেতসার। তো শ্বেতসার মানে হচ্ছে অদ্রবণীয়, শ্বেতসার আমরা সবাই জানি অদ্রবণীয় থাকে। আর সুগার মানে হচ্ছে চিনি, এটা সবসময় কেমন থাকে, দ্রবণীয় থাকে। এটা একটু খেয়াল করতে হবে যে যখন, একটু খেয়াল করি মনোযোগ দিয়ে, যখন অদ্রবণীয় থাকবে, যখন রক্ষী কোষের মধ্যে কোনো অদ্রবণীয় পদার্থ থাকবে, তখন অ্যাকচুয়ালি কি হবে, এই রক্ষী কোষের মধ্যে অভিস্রবণীয় চাপটা কমে যাবে। এখন প্রশ্ন হতে পারে অভিস্রবণীয় চাপ কি? আমি একটু বলি অভিস্রবণীয় চাপ কি। অভিস্রবণীয় চাপ হচ্ছে মূলত, আমরা অভিস্রবণ বলতে কি বুঝি, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে, রাইট? এখন অভিস্রবণীয় চাপটা হচ্ছে এটা যে কোনোভাবে যেন এই নিয়মটা ভঙ্গ না হয়, অর্থাৎ এই যে অধিক ঘনত্বের দিকে যাওয়ার ব্যাপারটা, এটা যেন কোনোভাবে বন্ধ না হয়ে যায়। এজন্য রক্ষী কোষের মধ্যে একটা চাপ প্রয়োজন হয়, রক্ষী কোষের যে চাপটা প্রয়োজন হয়, এই চাপকে আমরা বলি অভিস্রবণীয় চাপ। তো যখন অ্যাকচুয়ালি অদ্রবণীয় কোনো কিছু রক্ষী কোষের মধ্যে অবস্থান করবে, তখন অটোমেটিক্যালি এখানে কি হবে, এখানে যেহেতু অদ্রবণীয় অবস্থায় থাকছে, তার মানে এখানে অভিস্রবণীয় চাপের সৃষ্টি হবে। যখন অভিস্রবণীয় চাপের সৃষ্টি হয়, অভিস্রবণীয় চাপ কমে যায়। যখন অভিস্রবণীয় চাপটা কি হবে, কমে যাবে। যখন অদ্রবণীয় কোনো কিছু রক্ষী কোষে অবস্থান করে, তখন অভিস্রবণীয় চাপটা কমে যায়। আর অভিস্রবণীয় চাপ যদি কমে যায়, তাহলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এটার বহিঃঅভিস্রবণ ঘটবে। কখন ঘটছে? যখন স্টার্চ এখানে অবস্থান করছে, তখন অভিস্রবণীয় চাপ কমে যাচ্ছে, আর এটা বহিঃঅভিস্রবণ ঘটে, অর্থাৎ রক্ষী কোষ থেকে পানিটা কোথায় প্রবেশ করে, রক্ষী কোষ থেকে পানিটা বের হয়ে যায় সহকারী কোষে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন কি হয়, যখন স্টার্চ থাকবে রক্ষী কোষে যখন স্টার্চ থাকবে, তখন রক্ষী কোষে কি হবে, রক্ষী কোষের অভিস্রবণীয় চাপটা কমে যাবে। অভিস্রবণীয় চাপ কমে, আর অভিস্রবণীয় চাপ কমে গেলে রক্ষী কোষ থেকে পানিটা সহকারী কোষের বাইরে বের হয়ে আসে। তো তাহলে কি হচ্ছে, তখন অ্যাকচুয়ালি রক্ষী কোষ থেকে পানিটা কোথায় চলে যায়, সহকারী কোষে। তা আমরা কি দেখেছি, যখন রক্ষী কোষ থেকে পানি সহকারী কোষে চলে যায়, তখন কি হয়, তখন বহিঃঅভিস্রবণ হয়। তাহলে বহিঃঅভিস্রবণ হলে এই রক্ষী কোষগুলো তখন চুপসে যাবে। তো রক্ষী কোষগুলো তখন চুপসে গেলে তখন অ্যাকচুয়ালি কি হবে, তখন এই পত্ররন্ধ্রটাও আস্তে আস্তে কি হয়ে যাবে, বন্ধ হয়ে যেতে থাকবে। তখন এই পত্ররন্ধ্রটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে থাকবে, এবং তখন আর কি হবে না, তখন আর প্রশোধন হবে না পত্ররন্ধ্রের মাধ্যমে। তাহলে রক্ষী কোষ থেকে পানি যদি সহকারী কোষে যায়, আমরা কি দেখতে পেলাম, তখন অ্যাকচুয়ালি বহিঃঅভিস্রবণ ঘটে। আর বহিঃঅভিস্রবণ ঘটলে আমরা জানি তখন অ্যাকচুয়ালি এই রক্ষী কোষগুলো কি হবে, রক্ষী কোষগুলো তখন শিথিল হয়ে যাবে বা চুপসে যাবে। রক্ষী কোষ তখন কি হয়ে যায়, শিথিল হয়
এবং পত্ররন্ধ্র বন্ধ হয়, পত্ররন্ধ্র বন্ধ হয়, পত্ররন্ধ্র বন্ধ হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন স্টার্চ থাকছে তখন রক্ষী কোষে অভিস্রবণের চাপ কমে যাচ্ছে, রক্ষী কোষ থেকে পানিটা হচ্ছে সহকারী কোষে বাইরে বের হয়ে আসে, এই কারণে রক্ষী কোষগুলো চুপসে যাবে এবং পত্ররন্ধ্র হচ্ছে তখন বন্ধ হয়ে যেতে থাকবে, তখন প্রস্বেদন পত্ররন্ধ্রের মাধ্যমে হবে না। এখন আমরা তো জানলাম যে কখন অ্যাকচুয়ালি বহি অভিস্রবণ ঘটছে, এখন আমরা জানবো কখন অ্যাকচুয়ালি অন্ত অভিস্রবণ ঘটে। অন্ত অভিস্রবণ হবে তার উল্টা ক্ষেত্রে, যখন সুগার থাকবে, যখন কি থাকবে, সুগার থাকবে রক্ষী কোষের মধ্যে, তখন কি হবে, রক্ষী কোষের অভিস্রবণীয় চাপটা বেড়ে যাবে। তো রক্ষী কোষের অভিস্রবণীয় চাপ তখন কি হবে, রক্ষী কোষে অভিস্রবণীয় চাপ, অভিস্রবণীয় চাপ বাড়ে। তো অভিস্রবণীয় চাপ যদি বেড়ে যায় তাহলে কি হবে, সেক্ষেত্রে এই সহকারী কোষ থেকে রক্ষী কোষে পানি প্রবেশ করবে। তাহলে কি হবে, সহকারী কোষ থেকে রক্ষী কোষে পানি প্রবেশ করা মানে হচ্ছে অন্ত অভিস্রবণ হওয়া। কি হওয়া, অন্ত অভিস্রবণ হওয়া। তখন কি হবে, যখন অভিস্রবণিক চাপটা এখানে বেড়ে যাবে, কখন বাড়বে, যখন রক্ষী কোষের মধ্যে সুগার থাকবে, আর রক্ষী কোষের মধ্যে সুগার থাকলে কি হবে, অন্ত অভিস্রবণ হবে। তো অন্ত অভিস্রবণ হওয়া মানে হচ্ছে, অন্ত অভিস্রবণ হওয়া মানে হচ্ছে এই রক্ষী কোষগুলো ফুলে যাবে বা স্ফীত হবে। তাহলে তখন এগুলো কি হবে, স্ফীত হবে, স্ফীত হবে এবং কি হবে, পত্ররন্ধ্র খুলবে, পত্ররন্ধ্র তখন খুলবে। পত্ররন্ধ্র তখন খোলা মানে হচ্ছে, পত্ররন্ধ্র যদি তখন খুলে যায় তার মানে তখন অ্যাকচুয়ালি প্রস্বেদন পত্ররন্ধ্রের মাধ্যমে হবে। আমি একটু কমেন্ট সেকশনে চেক করে আসি যে সবাই এই জিনিসটা বুঝতে পারছে কিনা, যে যখন স্টার্চ রক্ষী কোষের মধ্যে থাকবে তখন রক্ষী কোষের অভিস্রবণের চাপ কমে যাবে, রক্ষী কোষের চাপ কমে গেলে তখন রক্ষী কোষ থেকে পানিটা সহকারী কোষে বের হয়ে যাবে, তখন পত্ররন্ধ্রটা বন্ধ, স্ফীত হয়ে যাবে, সরি এটা চুপসে যাবে বা শিথিল হয়ে যাবে, অর্থাৎ পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। আবার যখন রক্ষী কোষের মধ্যে সুগার থাকবে তখন রক্ষী কোষের অভিস্রবণের চাপটা বেড়ে যাবে এবং অন্ত অভিস্রবণের চাপ, অন্ত অভিস্রবণ হবে, অর্থাৎ সহকারী কোষ থেকে রক্ষী কোষে পানি প্রবেশ করবে এবং স্ফীত হয়ে যাবে, অর্থাৎ ফুলে যাবে, তখন পত্ররন্ধ্র খুলে যাবে। আমি তো দেখি কমেন্ট সেকশনটা সবাই এটা বুঝতে পারছে কিনা। আচ্ছা, এসে মান বলছে লেট করে আসছে, সমস্যা নেই। আর আরেকটা বিষয় বলে রাখি, এটার উপর কিন্তু অর্ধেকটা ক্লাস আমাদের আরেকটা, তো আমি ক্লাস শেষে হচ্ছে লিঙ্কটা দুইটা একসাথেই দিয়ে দিব। আপনারা যেটা করেন, ক্লাসটিকে শেয়ার করে দিন, ক্লাসটিকে শেয়ার করলে নেট প্রবলেমের কারণে যারা হচ্ছে কানেক্ট হতে পারেনি এখনো পর্যন্ত তারা কানেক্ট হতে পারবে, এবং যারা ক্লাসটি করছিল তাদেরকে মেনশন করে জানিয়ে দিন। তাহলে যেটা হবে, আপনারা শেয়ার করলে আপনাদের কমেন্ট সেকশনে আমি আজকের আলোচনাগুলো পিডিএফ আকারে দিয়ে দিব। আমাদের বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনে যে প্রশ্নগুলো আসে বা বিভিন্ন যে এমসিকিউ গুলো আসে সেগুলো কিন্তু আমার পিডিএফ এ থাকে, তো আমি পিডিএফটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিব। তো আপনারা আমাকে জানান যে এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, আমি আশা করব যে বিজ্ঞানী লয়ের মতবাদটা আপনারা বুঝতে পেরেছেন। তো বিজ্ঞানী লয়ের মতবাদ অনুসারে স্টার্চ থাকা আর সুগার থাকার উপরে নির্ভর করছে। এখন স্টার্চ কখন থাকবে, সুগার কখন থাকবে, এটা কি কখন আমাদের মাথায় আসে? এটা নিয়ে বিজ্ঞানী স্যারি আমাদেরকে মতবাদ দিয়েছেন, বিজ্ঞানী স্যারি। এটা আপনারা স্ক্রিনশট তোলা এতক্ষণ শেষ আমি মনে করছি, এবং আপনাদের হয়তোবা লেখাও শেষ, আমি এটা মুছে ফেলছি। এখন আমরা জানবো হচ্ছে বিজ্ঞানী স্যারি মতবাদ সম্পর্কে, তারপরে আধুনিক মতবাদ জেনে কিন্তু আমরা আজকে ক্লাসটা শেষ করব। ক্লাস শেষে আপনারা অবশ্যই নোটটা কিন্তু টেনিস স্কুল লাইভ গ্রুপে শেয়ার করে দিবেন, এটা হচ্ছে আপনাদের এইচডব্লিউ। আচ্ছা, তো এখন আমরা আলোচনা করব হচ্ছে বিজ্ঞানী স্যারির যে মতবাদটা রয়েছে সেটা নিয়ে। বিজ্ঞানী স্যারির যে মতবাদটা রয়েছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। বিজ্ঞানী স্যারি মতবাদটা অ্যাকচুয়ালি পিএইচ নিয়ে বিজ্ঞানী স্যারি মতবাদটা করা হয়। কিভাবে, তা আমরা একটু চিন্তা করে দেখি যে অ্যাকচুয়ালি যখন সূর্য থাকবে তখন কি দিনের বেলা, তো দিনের বেলা সূর্য যখন থাকে তখন অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষণ হবে, এবং সালোক সংশ্লেষণের মাধ্যমে তখন উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে পারবে। তো এই উদ্ভিদটা যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, সেই কার্বন ডাইঅক্সাইডের সাথে তার যে কোষের মধ্যে যে পানি থাকে, সেই কার্বন ডাইঅক্সাইডের পানি মিলে তখন কি হবে, বিক্রিয়া করে একটা অ্যাসিড উৎপন্ন করবে। যখন সূর্যের আলো থাকবে দিনের বেলা, তখন কার্বন ডাইঅক্সাইডের পানি বিক্রিয়া করে একটা অ্যাসিড তৈরি করবে। তাহলে সেই অ্যাসিডটা তৈরি করা মানে হচ্ছে পিএইচ মানটা কি হয়ে যাবে, পিএইচ মানটা তখন কমে যাবে, তখন কমে গিয়ে এটা অ্যাকচুয়ালি 5 হয়ে যায়।
পিএইচ মান যদি কমে যায় তখন অ্যাকচুয়ালি কি হয়, পিএইচ মান কমে গেলে আমরা যেটা দেখতে পাই, পিএইচ মান কমে গেলে এখানে অন্ত অভিস্রবণ ঘটে। তখন এখানে পিএইচ মানটা যদি কমে যায় তখন এখানে দ্রবণীয় পদার্থের মান বেড়ে যায়, এবং দ্রবণীয় পদার্থের মান বেড়ে যাওয়া মানে হচ্ছে কি আমরা এখানে চিনি দেখতে পাই। যখন পিএইচ মান কমে যাচ্ছে তার মানে কি, পিএইচ মান কমে যাওয়া মানে হচ্ছে এখানে চিনি অর্থাৎ দ্রবণীয় কিছু। তখন অ্যাকচুয়ালি কি হয়, সহকারী কোষ থেকে রক্ষী কোষের মধ্যে পানিটা প্রবেশ করছে, অর্থাৎ তখন অন্ত অভিস্রবণ ঘটবে। তাহলে আমরা তখন দেখতে পাচ্ছি কি অন্ত অভিস্রবণ, তখন আমরা দেখতে পাচ্ছি অন্ত অভিস্রবণ হচ্ছে। আর অন্ত অভিস্রবণ হওয়া মানে কিন্তু কি, অন্ত অভিস্রবণ হওয়া মানে কিন্তু সহকারী কোষ থেকে রক্ষী কোষে প্রবেশ করা, সহকারী কোষ থেকে রক্ষী কোষে প্রবেশ করা, রক্ষী কোষে প্রবেশ করা। পানিটা সহকারী কোষ থেকে রক্ষী কোষে প্রবেশ করলে অন্তঃবিস্রবণ হবে, এবং তখন রক্ষী কোষগুলো ফুলে যাবে। যখন প্রবেশ করবে পানি তখন রক্ষী কোষগুলো ফুলে যাবে, এবং তখনই কিন্তু কি হবে, পত্ররন্ধ্রটা হচ্ছে ফাঁকা হয়ে যাবে, পত্ররন্ধ্রটা খুলে যাবে। তাহলে কি হচ্ছে, যখন অ্যাকচুয়ালি আমাদের এই সূর্যের আলো থাকছে, সালোক সংশ্লেষণ হচ্ছে, তখন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলে সেই কার্বন ডাই অক্সাইড আর কোষের মধ্যে যে পানি থাকে এই দুটো বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে। তাহলে অ্যাসিড উৎপন্ন করলে কি হয়, পিএইচ মানটা কমে যায়, 5 এর কাছাকাছি চলে যায়। তখন অ্যাকচুয়ালি অন্ত অভিস্রবণ হবে, এবং অন্ত অভিস্রবণ হলে পানিটা তখন রক্ষী কোষে প্রবেশ করবে, রক্ষী কোষটা ফুলে যাবে বা স্ফীত হয়ে যাবে, তখন পত্ররন্ধ্র খুলে যাবে। তাহলে বিজ্ঞানী স্যারি কিন্তু পিএইচ দিয়ে এটাকে নির্ণয় করছে যে কখন অ্যাকচুয়ালি পত্ররন্ধ্র খুলবে অন্ত অভিস্রবণ হলে। তো অন্ত অভিস্রবণ হচ্ছে কখন, যখন অ্যাকচুয়ালি এখানে কি থাকবে, দ্রবণীয় কিছু থাকবে, অর্থাৎ চিনি বা সুগার থাকবে। কখন সুগার থাকছে সেটা তিনি বলছেন, যখন পিএইচ মাত্রাটা কমে যায় তখন অ্যাকচুয়ালি সুগার থাকে, তখন অ্যাকচুয়ালি দ্রবণীয় হয়, তখন অ্যাকচুয়ালি অন্তঃবিস্রবণ ঘটে, এবং এই কারণে পত্ররন্ধ্রটা খুলে যায়। এবার আমরা দেখব যদি রাত্রে বেলা হয় তখন কিন্তু আর কার্বন ডাই অক্সাইড সালোক সংশ্লেষণের মাধ্যমে উৎপন্ন হবে না। তাহলে যদি উৎপন্ন না হয় তাহলে কি হবে, তাহলে এই পিএইচ মানটা আবার কি হয়ে যাবে, বেড়ে যাবে। পিএইচ মানটা বাড়তে বাড়তে একেবারে 7-এ চলে যাবে। আমরা জানি যখন 7-এ চলে যায় তখন এই মানটা একটু নিউট্রাল। কেন নিউট্রাল এটা, কারণ হচ্ছে তখন এটা অ্যাসিডও থাকে না, তখন এটা ক্ষারও থাকে না, অ্যাসিডও না ক্ষারও না। তো এই জন্য এই মানটা পিএইচ মানটা হয় 7। তো পিএইচ মানটা 7-এর কাছাকাছি চলে যায় বলে এখানে হয় অদ্রবণীয় কিছু পদার্থের সৃষ্টি হবে, যেটা কিনা স্টার্চ হতে পারে, শ্বেতসার হতে পারে, এবং এতে করে কি হবে, এতে করে বহিঃ অভিস্রবণ হবে। আর বহিঃ অভিস্রবণ হলে আমরা কি জানি, রক্ষী কোষ থেকে সহকারী কোষে পানি চলে যায়। বহিঃ অভিস্রবণ হলে রক্ষী কোষ থেকে পানিটা সহকারী কোষে চলে যায়, এবং এক্ষেত্রে রক্ষী কোষগুলো চুপসে যাবে বা শিথিল হয়ে যাবে, এবং পত্ররন্ধ্র তখন বন্ধ হয়ে যাবে, আর প্রস্বেদন তখন বন্ধ হয়ে যাবে, প্রস্বেদনটাও তখন বন্ধ হয়ে যাবে। আপনারা এতটুকু বুঝতে পেরেছেন কিনা আমাকে সেটা কমেন্ট সেকশনে জানান। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পেলাম, বিজ্ঞানী লয়রি বলছে যে অন্তঃবিস্রবণ হলে অ্যাকচুয়ালি পত্ররন্ধ্র খুলবে, বহিঃ অভিস্রবণ হলে পত্ররন্ধ্র বন্ধ হবে। আবার তিনি লয়রি বলছেন যে পত্ররন্ধ্রটা যখন অন্তঃবিস্রবণ হবে তখন অ্যাকচুয়ালি রক্ষী কোষের মধ্যে কি থাকবে, সুগার থাকবে। যখন বহিঃ অভিস্রবণ হবে তখন অ্যাকচুয়ালি রক্ষী কোষের মধ্যে স্টার্চ বা শ্বেতসার থাকবে, এই কারণে বহিঃ অভিস্রবণ ঘটে, অর্থাৎ রক্ষী কোষ থেকে সহকারী কোষে পানিটা বের হয়ে যায় এবং তখন পত্ররন্ধ্র বন্ধ থাকে। এবার আমরা যে বিজ্ঞানী স্যারি এবং বিজ্ঞানী লয়রির মতবাদটা করলাম, তারপরে আরেকটা মতবাদ আছে, সেটাকে বলা হয় আধুনিক মতবাদ। আধুনিক মতবাদের আরেকটা নাম হচ্ছে প্রোটন মতবাদ। আধুনিক মতবাদের আরেকটা নাম কি, প্রোটন মতবাদ। তো আমি আশা করছি এতক্ষণ আপনাদের স্ক্রিনশট তোলা শেষ বা লিখে ফেলেছেন, তো ওয়েট করলাম, তারপর আমরা আধুনিক মতবাদ বা প্রোটন মতবাদ নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমি আশা করছি স্ক্রিনশট তোলা শেষ বা লেখা এটা শেষ, আমি এটা মুছে ফেললাম। এখন আমরা আলোচনা করব হচ্ছে আধুনিক মতবাদ। আপনারা যদি কিছু না বুঝতে পারেন আমাকে কমেন্ট সেকশনে জানান, আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি ততক্ষণে আপনারা জানাতে আমি ততক্ষণে আলোচনা করি হচ্ছে আধুনিক মতবাদ বা হচ্ছে এটাকে বলা হয় প্রোটন মতবাদ। তো এই আধুনিক মতবাদ বা প্রোটন মতবাদের মধ্যে কি আলোচনা করা হয়, এখানে এভাবে আলোচনা করা হয় যে যখন অ্যাকচুয়ালি সূর্যের আলো থাকবে বা দিনের বেলা তখন সালোক সংশ্লেষণ হবে।
তো সূর্যের আলো আমরা জানি হচ্ছে 7 রঙের সূর্য তখন আলো রিফ্লেকশন করে, রাইট? তার মধ্যে একটা রং হচ্ছে নীল। তো যখন সূর্যের আলো থেকে নীল রংটা এই রক্ষী কোষের রিসেপ্টরে এসে পড়ে, নীল রঙের আলো, সূর্যের নীল রঙের আলো যখন কি হয় রক্ষী কোষের রিসেপ্টরে এসে পড়ে, তখন এই রিসেপ্টরগুলো কি হয় উদ্দীপীত হয়, মানে এগুলো উদ্দীপ্ত হয়। যখন এগুলো উদ্দীপ্ত হবে তখন এরা কি করবে, বাইরে থেকে পটাশিয়াম আয়ন বা একটা প্রোটন আয়ন নিয়ে আসে। তো একটা প্রোটন আয়ন নিয়ে আসলে তখন এখানে কি হয়, তখন এখানে অ্যাকচুয়ালি পানির তুলনায় কি হয়, দ্রবণীয় অংশের মানটা বেড়ে যায়। পানির মধ্যে দ্রবণীয় অংশটা বেড়ে যায়। তো অদ্রবণীয় অংশ তখন থাকে না। যখন এই প্রোটন আয়ন এখানে প্রবেশ করে তখন দ্রবণীয় অংশ বাড়ে। তো দ্রবণীয় অংশ যদি এখানে বাড়ে তখন অ্যাকচুয়ালি কি হবে, অন্ত অভিস্রবণ ঘটবে। অর্থাৎ বাইরে থেকে পানি রক্ষী কোষে প্রবেশ করবে, অর্থাৎ সহকারী কোষ থেকে পানিটা রক্ষী কোষে প্রবেশ করবে। তাহলে রক্ষী কোষে যদি প্রবেশ করে তখন অ্যাকচুয়ালি রক্ষী কোষগুলো কি হয়ে যাবে, স্ফীত হয়ে যাবে, ফুলে যাবে। তখন যদি রক্ষী কোষগুলো স্ফীত হয়ে যায় বা ফুলে যায় তাহলেই কিন্তু পত্ররন্ধ্রটা আস্তে আস্তে খুলে যাবে। এবং পত্ররন্ধ্রটা খুলে গেলে কি হবে, পত্ররন্ধ্রটা খুলে গেলে কিন্তু প্রস্বেদন তখন হবে। তাহলে ঘটনাটা কখন ঘটছে, দিনের বেলা যখন সূর্যালোক থেকে নীল রঙের আলো রক্ষী কোষের রিসেপ্টরে এসে পড়ে তখন রিসেপ্টর উদ্দীপ্ত হয়ে যায় এবং এতে করে সে বাইরে থেকে একটা প্রোটন আয়ন বা পটাশিয়াম আয়নকে বাইরে থেকে ভেতরে প্রবেশ করাবে এবং বাইরে থেকে ভেতরে প্রবেশ করালে দ্রবণীয় অংশের মান বেড়ে যাবে। এতে করে সে অন্ত অভিস্রবণের মাধ্যমে সহকারী কোষ থেকে রক্ষী কোষের মধ্যে পানিকে প্রবেশ করায় এবং পানিকে প্রবেশ করালে রক্ষী কোষগুলো স্ফীত হয়ে যাবে বা ফুলে যাবে। তখন অ্যাকচুয়ালি এই পত্ররন্ধ্রটাও খুলে যাবে এবং তখন পত্ররন্ধ্রের মাধ্যমে প্রস্বেদনটা হবে। তাহলে আমি এখানে একটু লিখি যে পটাশিয়াম প্রবেশ করবে। আগে আমরা একটু লিখি যে নীল রঙের আলো সূর্যালোক কি হবে, রক্ষী কোষের রিসেপ্টরে এসে পড়বে। রক্ষী কোষের রিসেপ্টরে পড়লে তা কি হয়, উদ্দীপ্ত হয় এবং উদ্দীপ্ত হলে অ্যাকচুয়ালি কি হবে, পটাশিয়াম আয়ন প্রবেশ করবে। পটাশিয়াম আয়ন বলতে আমরা বুঝাই একটা প্রোটন, এই কারণে এটাকে প্রোটন মতবাদ বলা হচ্ছে। তাহলে প্রোটন আয়ন যদি প্রবেশ করে তাহলে কি হবে, প্রবেশ করলে দ্রবণীয় অংশ বাড়বে, দ্রবণীয় সৃষ্টি হবে, মানে দ্রবণীয় অংশের সৃষ্টি হবে। দ্রবণীয় অংশের সৃষ্টি হলে এখানে অ্যাকচুয়ালি অন্ত অভিস্রবণ হবে। আর অন্ত অভিস্রবণ হলে কি হবে, এই রক্ষী কোষগুলো ফুলে যাবে এবং পত্ররন্ধ্র খুলে যাবে এবং পত্ররন্ধ্রটা খুলে যাবে। তো পত্ররন্ধ্র খুলে যাবে। তো এটা হচ্ছে মূলত কি, যখন সূর্যের আলো থাকছে। এবার আমরা চিন্তা করি যদি হচ্ছে রাত্রেবেলা থাকে, রাতের বেলা যদি হয় তাহলে কি হবে, রাত্রেবেলা যদি হয় তাহলে অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে যে তখন আর সূর্যের আলো থেকে নীল রংটা আসবে না এবং রিসেপ্টর উদ্দীপ্ত হবে না। তো যদি রিসেপ্টর উদ্দীপ্ত না হলে হয় তাহলে সে বাইরে থেকে কোনো পটাশিয়াম আয়নকে প্রবেশ করতে দিবে না। যদি কোনো পটাশিয়াম আয়নকে প্রবেশ করতে না দেয় সে কি করবে, ভেতরে যে পটাশিয়াম আয়নটা থাকবে, যদি কোনো পটাশিয়াম আয়ন ভেতরে থেকে থাকে সে সেটাকেও বাইরে বের করে দিবে। সেটাকে বাইরে বের করে দিলে তখন কিন্তু এখানে অদ্রবণীয় অংশের সৃষ্টি হবে এবং অদ্রবণীয় অংশের যদি সৃষ্টি হয় তাহলে কি হবে, বহি অভিস্রবণ ঘটবে। অর্থাৎ অদ্রবণীয় অংশের সৃষ্টি হওয়া মানে স্টার্চ বা শ্বেতসারের সৃষ্টি হওয়া, আর স্টার্চ বা শ্বেতসারের সৃষ্টি হওয়া মানে হচ্ছে সেখানে বহি অভিস্রবণ ঘটবে। অর্থাৎ রক্ষী কোষ থেকে পানিটা অ্যাকচুয়ালি সহকারী কোষে বের হয়ে যাবে। আর রক্ষী কোষ থেকে পানিটা যদি সহকারী কোষে বের হয়ে যায় তখন কি হবে, তখন এই রক্ষী কোষগুলো শিথিল হয়ে যাবে বা চুপসে যাবে, তখন পত্ররন্ধ্রটাও বন্ধ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, পটাশিয়াম আয়নকে বের করে দিবে কখন, এটা হচ্ছে খোলা, এটা হচ্ছে পত্ররন্ধ্র খোলার ক্ষেত্রে, আর এটা হচ্ছে পত্ররন্ধ্র বন্ধ হওয়ার ক্ষেত্রে। এটা হচ্ছে পত্ররন্ধ্র বন্ধ হওয়ার ক্ষেত্রে যে যখন অ্যাকচুয়ালি কি হবে, যখন পটাশিয়াম আয়নটাকে সে বের করে দেয়, পটাশিয়াম আয়ন কখন বের হবে, যখন কোনো রিসেপ্টর উদ্দীপ্ত হবে না তখনই সে পটাশিয়াম আয়নকে বের করে দিবে এবং বের করে দিলে
বের করে দিলে কি হবে, এই রক্ষী কোষগুলো, রক্ষী কোষে অদ্রবণীয় অংশ সৃষ্টি হবে, অদ্রবণীয় অংশ সৃষ্টি হবে এবং সেক্ষেত্রে কি হবে, বহি অভিস্রবণ হবে, বহি অভিস্রবণ ঘটবে এবং পত্ররন্ধ্র তখন বন্ধ হয়ে যাবে, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আধুনিক মতবাদ, প্রোটন মতবাদের মধ্যে অ্যাকচুয়ালি কি বলা হয় যে যখন সূর্যের আলো থাকবে, সূর্যের নীল রঙের আলোটা এখানে এসে পড়বে, রিসেপ্টরকে উদ্দীপ্ত করবে, রিসেপ্টর উদ্দীপ্ত হলে তখন বাইরে থেকে একটা পটাশিয়াম প্রবেশ করাবে এবং সেক্ষেত্রে এখানে দ্রবণীয় অংশের বৃদ্ধি পাবে এবং যেটা হবে অন্তঃবিস্রবণ ঘটবে, অর্থাৎ সহকারী কোষ থেকে পানি রক্ষী কোষে প্রবেশ করবে। আর যদি রক্ষী কোষে প্রবেশ করে তাহলে রক্ষী কোষটা ফুলে যাবে বা স্ফীত হবে, তখন পত্ররন্ধ্রটাও খুলে যাবে। দিনের বেলায় যখন সূর্যের আলো থাকছে তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পত্ররন্ধ্র খুলে যাচ্ছে এবং তখন পত্ররন্ধ্রের মাধ্যমে প্রস্বেদনটাও হবে। আবার আমরা দেখতে পাচ্ছি যখন বন্ধ হয় তখন কি হয়, তখন কোনো সূর্যের আলো থাকে না, অর্থাৎ রাত্রেবেলা তখন কিন্তু সূর্যের আলো থাকছে না এবং তখন পটাশিয়াম আয়ন যদি ভেতরে থাকে তাকে বের করে দেয়, ভেতরে ঢুকতেই দিবে না এবং যখন বের করে দিচ্ছে তখন রক্ষী কোষটা কি হবে, অদ্রবণীয় অংশের সৃষ্টি হবে। রক্ষী কোষের মধ্যে অদ্রবণীয় অংশের সৃষ্টি হওয়া মানে স্টার্চ বা শ্বেতসার উৎপন্ন হওয়া। আর আমরা জানি স্টার্চ বা শ্বেতসার উৎপন্ন হলে কি হয়, বহি অভিস্রবণ হয়। বহি অভিস্রবণে কি হয়, রক্ষী কোষ থেকে পানিটা সহকারী কোষে বের হয়ে যায়। তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে এটা শিথিল হয়ে যাবে, অর্থাৎ চুপসে যাবে, তখন অ্যাকচুয়ালি পত্ররন্ধ্রটাও বন্ধ হয়ে থাকবে এবং রাত্রেবেলা এই কারণে অ্যাকচুয়ালি কি হবে না, পত্ররন্ধ্রের মাধ্যমে প্রস্বেদন হবে না। তো পত্ররন্ধ্রের মাধ্যমে প্রস্বেদন হওয়া, এটা হচ্ছে আমাদের 3টা মতবাদ ছিল। তো আজকে যেহেতু হচ্ছে অনেকের নামাজও আছে, এই জন্য আমরা আজকে আলোচনাটা আর বেশি বৃদ্ধি করলাম না। পরবর্তীতে আমরা যেটা করবো, আপনারা স্ক্রিনশট তুলে নিন, আর আপনাদের একটা SW হচ্ছে, আপনারা কি করবেন, আজকের ক্লাসে আমরা যা যা আলোচনা করলাম সবটা আপনারা নোট আকারে টেনিস স্কুল লাইভ গ্রুপে শেয়ার করবেন। যার নোটটা সবচেয়ে বেশি সুন্দর হবে আমি পরবর্তীতে টেনিস স্কুল লাইভ গ্রুপে কি করব, আপনাদের নামটা অ্যানাউন্সমেন্ট করে দিব। আর আজকের ক্লাসে আমাদের যেটা বলে নেই সেটা হচ্ছে, আজকের ক্লাসে যেটা পূর্ববর্তী ক্লাসে যে নোটগুলো করেছিল তার মধ্যে থেকে একজন হচ্ছে মূলত হুমায়রা রশিদ। তিনি হচ্ছে আমাদের প্রাণী বিজ্ঞানের একটা যে চ্যাপ্টার আমি পড়েছি, আপনারা দেখবেন যে সেই চ্যাপ্টারটার উপরে সে অনেক সুন্দর করে নোট আকারে শেয়ার করেছে, আপনারা তাদের নোটটা দেখতে পারেন। এবং আমাদের আরো একজন নোট শেয়ার করেছে, সেটা হচ্ছে আফনান আরো কি যেন একটা। তো যাই হোক, আমি তাদের নামটা আজকে অ্যানাউন্সমেন্ট করে দিব বিজয়ী আকারে। এই দুইজন মূলত কি করেছে, খুব সুন্দর করে আমার ক্লাসের পুরো নোটটা করেছে। আমি চাইবো পরবর্তী ক্লাসে যেন আপনাদের নামটাও এভাবে বোর্ডে উঠে আসে এবং সবার যেন জানতে পারে যে আপনারা ক্লাসে অনেক মনোযোগী এবং সবসময় টেনিস স্কুলে খুব মনোযোগ সহকারে ক্লাস করেন। তো আপনারা যেটা করবেন, ক্লাসটা শেয়ার করে দিন, তাহলে আমি পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব। ক্লাসটা অলরেডি শেষ করে দিচ্ছি আমি, তো কোনো প্রবলেম থাকলে জানাবেন। তো আজকে আমাদের আলোচনা এতটুকুই। আমাদের পরবর্তী ক্লাস কিন্তু আগামীকালকে আমরা সালোক সংযোজন নিয়ে আলোচনা করবো বিস্তারিত। তো আগামীকালকে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।